ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ডিসকাশন ক্লাসের মধ্যে। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার আরম্ভ করেছিলাম ডিসকাশন বুঝে শুনে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের সবার প্রিয় ভাষা মাতৃভাষা বাংলা ভাষায়। তো আমাদের 4-5টি এক্সপার্ট সিরিজ হয়েছিল সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে। মধ্যে 3-4 দিন সময় আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে। আমার অফলাইন ক্লাস নিয়ে একটু বিজি ছিলাম, তাই ক্লাসেসগুলো করতে পারিনি অনলাইনের। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, স্টাডি ভালো চলছে। এখন আজকে হচ্ছে আপনাদের 1 তারিখ, আর বেশি সময় নেই, এই জন্য এই সময়টুকু ইম্পর্টেন্ট, সবার জন্য গুরুত্বপূর্ণ। তাই সবাই যাতে প্রতিটি ক্লাসকে গুরুত্ব সহকারে আমরা কমপ্লিট করি, বুঝে শুনে ক্লিয়ার করি। আজকে এই ফেজের মধ্যে আমরা এই কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব। সিডিপি থেকে বলেছিলাম ইভিএস আরম্ভ করব, ইভিএসের ক্লাসেস আরম্ভ হয়ে যাবে, প্রিপারেশন চলছে। আজকেই হয়তো ক্লাস হবে ইভিনিং টাইমে, অথবা রাত্রে ক্লাস পেয়ে যাবেন। ইভিএস অ্যান্ড পেডাগজি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের মোর দেন হাফ সিটেটের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ পেডাগজি ক্লিয়ার হয়ে গেলে অন্যান্য সাবজেক্টের যে পেডাগজিগুলো রয়েছে তা আপনাদের বুঝতে সুবিধা হবে এবং তার থেকে আনসারিং করতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার, এই কনসেপ্টগুলো কাজে আসবে। তো আজকে ক্লাস থেকে আমরা কোয়েশনগুলো দেখি, আলোচনা করি, ডিসকাশন করে করে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝি এবং এই প্রশ্নগুলো রিলেটেড যে প্রশ্নগুলো হতে পারে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। অর্থাৎ দেখা যাচ্ছে অনলি 10 or 12 কোয়েশনস রয়েছে, কিন্তু সাথে আমরা আরও এক্সট্রা অনেকগুলো কোয়েশন রিলেটেড যে কনসেপ্টগুলো রয়েছে কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করি। অর্থাৎ একটি ক্লাসের মধ্যে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো আজকে হচ্ছে আমাদের 6তম এক্সপার্ট সিরিজ সিডিপি এর চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি এর। এই 6টি এক্সপার্ট সিরিজের দ্বারা আমি দেখেছি প্রায় 4 থেকে 5টি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের ক্লাসটি আরম্ভ করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, দ্য মেজর রেসপন্সিবিলিটি অফ এ টিচার ইজ টু। একজন টিচারের রেসপন্সিবিলিটি কী? আমি এই প্রশ্নগুলো বারবার রিপিট এই জন্য হচ্ছে কেননা এই প্রশ্নগুলো অনেক সময় গুড়িয়ে পেয়েছি প্রশ্ন করে। পূর্বে ওই প্রশ্ন অন্যরকম পেয়েছেন আপনারা, যে টিচারের কাজ কি, তিনি হচ্ছেন ফ্যাসিলিটেটর। প্রেজেন্ট সময়ে চাইল্ড সেন্টার্ড এডুকেশন চলছে, আর চাইল্ড সেন্টার্ড এডুকেশনই হচ্ছে চিলড্রেনকে প্রাধান্য দেওয়া হয় বেশি, অর্থাৎ শিশুদেরকে সেন্টারের মধ্যে রাখা হয়। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আপনারা মনে রাখবেন, কাজে আসবে। অর্থাৎ এই প্রশ্নগুলো যে এই প্রশ্নটাই এক্সামে আসবে তা নয়, এই প্রশ্ন রিগার্ডিং যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, এই প্রশ্নর আন্ডারে আরেকটি প্রশ্ন তৈরি হবে, সেম কনসেপ্ট জায়গা থাকবে কিন্তু প্রশ্ন চেঞ্জ হবে, গুড়িয়ে একটু পেছিয়ে আপনাদেরকে প্রশ্ন করবে। তাই আমাদের প্রশ্ন কি হচ্ছে, যা মেজর সবথেকে প্রধান রেসপন্সিবিলিটি দায়িত্ব অফ এ টিচার ইজ টু। একজন শিক্ষকের সবথেকে প্রধান রেসপন্সিবিলিটি কি ক্লাসরুমের মধ্যে, তা হচ্ছে প্রোভাইডিং লার্নিং অপরচুনিটিস। অর্থাৎ আমরা দেখেছি যে প্রেজেন্ট সময়ে চাইল্ড সেন্টার্ড এডুকেশন যেহেতু রয়েছে, তো চাইল্ড সেন্টার এডুকেশন কি বলছে আমাদেরকে, যে শিশুদেরকে তাদের অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট করে করে তাদের শিক্ষা দেওয়া। অর্থাৎ হ্যান্ডস অ্যান্ড অ্যাক্টিভিটিস দ্বারা তাদের প্রিভিয়াস নলেজ যা রয়েছে নলেজকে তাদের প্রেজেন্ট নলেজের সাথে লিঙ্ক করে, তারপর তাদের শুধু স্কুলের মধ্যে নয় তাদের আউট ওয়ার্ল্ডের সাথে সংযুক্ত করে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তাদেরকে শিক্ষা প্রদান করা। তো টিচারের কাজ কি হচ্ছে, প্রোভাইড লার্নিং অপরচুনিটিস, যে শিক্ষা যে ছাত্ররা শিখবে এই শেখার যে প্ল্যাটফর্ম শিক্ষক প্রদান করেন অ্যাজ পার দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইল অফ এ স্টুডেন্ট। অর্থাৎ লার্নিং স্টাইল কি, অর্থাৎ বিভিন্ন শিশু আমরা পূর্বে ক্লাসের মধ্যে দেখেছিলাম বিভিন্ন শিশু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবে, বিভিন্ন ইকোনমিক সোশিয়াল, তারপর বিভিন্ন ফ্যামিলির থেকে তারা ক্লাসরুমের মধ্যে আসবে। তো তাদের সবার ব্যাকগ্রাউন্ড সমান হবে না, এই জন্য তাদের ডেভেলপমেন্টাল রেটও সমান হবে না, তাদের লার্নিং স্টাইলও সমান হবে না। কোনো ছাত্র, আমি পূর্বে বলেছিলাম যে কেউ গ্রুপ লার্নিং করে শিখতে ভালোবাসবে, কেউ একা একা শিখতে ভালোবাসবে, কেউ ফ্রেন্ডসের সাথে কথোপকথন করে শিখতে ভালোবাসবে, কেউ রোল প্লে করে শিখতে ভালোবাসবে, কেউ গেমিংয়ের সাথে শিখতে ভালোবাসবে। তো এইভাবে বিভিন্ন স্টুডেন্টসের বিভিন্ন লার্নিং স্টাইল থাকবে। তো এজ এ টিচার হিসাবে আপনি লার্নিং স্টাইল অনুসারে, এজ পার দ্য লার্নিং স্টাইল অনুসারে আপনি কী করবেন, প্রোভাইডিং লার্নিং অপরচুনিটি, অর্থাৎ প্রোভাইড করবেন লার্নিং অপরচুনিটি, সুযোগ সুবিধা প্রদান করবেন। তো এক জায়গা থেকে যদি একটি প্রশ্ন ভালো করে বুঝেন তাহলে এই প্রশ্নের আন্ডারে আর যা প্রশ্ন হতে পারে টিচার থেকে, মনে করেন দ্য মেজর রেসপন্সিবিলিটি অফ এ টিচার, এই জায়গায় যদি বলে এজ এ টিচার ওনার কাজ কি ক্লাসরুমের মধ্যে রয়েছে, এই জায়গায় বিভিন্ন প্রশ্ন হতে পারে। প্রত্যেকটা প্রশ্নের আনসার একই হবে, জাস্ট কনসেপ্টটা মনে রাখতে হবে যে শিক্ষকের কাজ হচ্ছে লার্নিং অপরচুনিটি প্রোভাইড করা শিশুদের প্রিভিয়াস নলেজ যা নিয়ে আসবে তার এক্সপিরিয়েন্সকে অ্যাকসেপ্ট করা,
তার সোশিয়াল ব্যাকগ্রাউন্ড দেখে, তার ডেভেলপমেন্টাল রেট দেখে, স্টেজগুলো দেখে, তার লার্নিং স্টাইল অনুসারে, তার যে নিড রয়েছে নিড অনুসারে তাকে কী করা, লার্নিং অপরচুনিটিস প্রদান করা এবং তাদেরকে শিক্ষা প্রদান করা, তা ইনক্লুসিভ এডুকেশন এই কথাটি বলেছে। তো আমরা দেখি, দ্য মেজর রেসপন্সিবিলিটি অফ এ টিচার ইজ টু প্রোভাইড লার্নিং অপরচুনিটিস অ্যাজ পার দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইল অফ স্টুডেন্টস। আশা করি এই প্রশ্ন থেকে এই ধরনের কনসেপ্ট যদি আসে তাহলে আনসার আপনারা করতে পারবেন, আনসারিং করতে পারবেন। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ ক্যারেক্টারিস্টিক অফ এ টিচার ইজ লিস্ট ইম্পর্টেন্ট ইন ইনক্লুসিভ এডুকেশন। দেখতে পাচ্ছেন আমি প্রশ্নগুলো একসাথে নিয়ে আসি যাতে লিঙ্ক শব্দ থাকে। পূর্বের প্রশ্নের মধ্যে ইনক্লুসিভ এডুকেশনের কথা এসেছে, এই প্রশ্নের মধ্যেও ইনক্লুসিভ এডুকেশনের কথা এসেছে। প্রথম প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছেন মেজর রুল, মেজর রেসপন্সিবিলিটি কী রয়েছে শিক্ষকের, আর দ্বিতীয় প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে লিস্ট ইম্পর্টেন্ট। এগুলি মনে রাখবেন, নট ইম্পর্টেন্ট, লিস্ট ইম্পর্টেন্ট, এগুলি হচ্ছে সব কি, এগুলি হচ্ছে নেগেটিভ সেন্স, মনে রাখবেন। লিস্ট ইম্পর্টেন্ট মানে হচ্ছে কম ইম্পর্টেন্ট, সব থেকে কম ইম্পর্টেন্ট একজন শিক্ষকের কি, হুইচ ক্যারেক্টারিস্টিক, কোন বৈশিষ্ট্যটি অফ এ টিচার, একজন শিক্ষকের কোন বৈশিষ্ট্যটি ইজ এ লিস্ট ইম্পর্টেন্ট, লিস্ট ইম্পর্টেন্ট, সব থেকে কম গুরুত্বপূর্ণ ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে শিক্ষকের কোন বৈশিষ্ট্যটি সব থেকে কম গুরুত্বপূর্ণ, তা কি হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ এ টিচার। টিচারের সোশিও ইকোনমিক স্ট্যাটাস যা, ওনার কোন পরিবার থেকে বিলং করেন, উনি রিচ কিনা পুয়ার, ওনার কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তা কোনো ইম্প্যাক্ট ফেলবে না লার্নিং টিচিং লার্নিংয়ের মধ্যে। যখন একজন শিক্ষক উনি ক্লাসরুমের মধ্যে চলে আসবেন তখন ওনার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কোনো কাজে আসবে না, অর্থাৎ লিস্ট ইম্পর্টেন্ট টিচিং লার্নিংয়ের মধ্যে। অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন বলছে যখন একজন শিক্ষক শিক্ষকতা করার জন্য ক্লাসরুমের মধ্যে আসবেন তখন ওনার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলবে না লার্নিংয়ের মধ্যে। অর্থাৎ শিক্ষক তো উনি শিক্ষকতা করবেন, ইনক্লুসিভ এডুকেশন ফলো করবেন, চাইল্ড সেন্টার এডুকেশন ফলো করবেন, এই জায়গায় এসে শিশুদেরকে কী করবেন, তিনি ফ্যাসিলিটেট করবেন। যদি টিচার সেন্টার এডুকেশন সিস্টেম থাকতো তাহলে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ইম্প্যাক্ট ফেলতো। যেহেতু চাইল্ড সেন্টার রয়েছে তাই শিশুদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড লার্নিংয়ের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু শিক্ষকের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড লার্নিংয়ের মধ্যে তেমনটা ইম্প্যাক্ট ফেলবে না। তাই বলা যেতে পারে যে শিক্ষকের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস তা লিস্ট ইম্পর্টেন্ট ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে। তারপর আমরা দেখি নেক্সট কোয়েশন, লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ। লজিক্যাল ম্যাথমেটিক্যাল কোন ইন্টেলিজেন্সির সাথে সম্পর্কযুক্ত? পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে হাওয়ার্ড গার্ডনার বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি 8টি থিওরি দিয়েছিলেন, 8টি ইন্টেলিজেন্সি দিয়েছিলেন, যাকে মাল্টিপল ইন্টেলিজেন্সিও বলা হয় এবং মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্সিও বলা হয়। লাস্ট ক্লাসের মধ্যে মেবি আলোচনা করেছিলাম। উনি 8টি ইন্টেলিজেন্সি দিয়েছিলেন। নাম্বার 1 হচ্ছে ল্যাঙ্গুইস্টিক, তারপরে সোশিও লজিক্যাল ম্যাথমেটিক্যাল দিয়েছিলেন, তারপরে দিয়েছিলেন তিনি স্পেশাল, তারপরে মিউজিক্যাল, তারপরে বডিলি কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল অ্যান্ড অলসো লাস্ট হচ্ছে ন্যাচারালিস্টিক। এই 8টি উনি দিয়েছিলেন, 7টি দিয়েছিলেন, 7টি ইন্টেলিজেন্সি দিয়েছিলেন। তো লজিক্যাল ম্যাথমেটিক্যাল পূর্বে বলেছিলাম যে লজিক ম্যাথমেটিক্স সায়েন্সের সাথে সম্পর্কযুক্ত, রিলেটেড। আর বলছে এই লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সি কোন থিওরির সাথে সম্পর্ক? হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির সাথে সম্পর্ক। মাল্টিপল ইন্টেলিজেন্স নিয়ে পূর্বের ক্লাসে কিছুটা আলোচনা করেছি, এই জায়গায় আলোচনা করার প্রয়োজন নেই। আর হাওয়ার্ড গার্ডনারের সম্পূর্ণ থিওরি কনসেপচুয়াল ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে, গিয়ে দেখতে পারেন, প্লেলিস্টে থাকবে এবং ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপরে আমাদের কোয়েশন হচ্ছে, এ টিচার টুক হার ক্লাস অন অ্যান এডুকেশনাল ট্রিপ টু। অর্থাৎ আমরা দেখতে পাই প্রায় সময় সরকারের পক্ষ থেকে অর্ডার আসে যে এলপি স্কুল অ্যান্ড এমই স্কুলের মধ্যে, অলসো হায়ার সেকেন্ডারির মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে কী করা হয়, ট্রিপের মধ্যে যাওয়া হয়, এডুকেশনাল ট্রিপ। অর্থাৎ পিকনিক খাওয়ার জন্য নয়, এডুকেশনাল ট্রিপ। হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে, মনুমেন্ট রয়েছে, এই প্লেসগুলো দেখতে যাওয়া হয়। শিক্ষক ছাত্রদেরকে সঙ্গে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ অপশন থাকবে, মনে রাখবেন মেইন থিম আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা যদি এই জায়গায় গিয়ে নিজে ফিল করেন তাহলে প্রতিটা প্রশ্নের জবাব ইজি হয়ে যাবে। যেমন মনে করেন আমি একজন স্মল স্টুডেন্ট, বা আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, বা আমি একজন হায়ার সেকেন্ডারি লেভেল স্টুডেন্ট, তখন আমি যদি ফিল করি যে শিক্ষকরা কেন আমাদেরকে নিয়ে যান, তো ফিল করবেন কি, নিয়ে যাওয়ার পর যদি এজ এ শিক্ষক হিসাবে মনে করেন আপনি একজন শিক্ষক প্রাইভেট স্কুলে টিচিং করেন, তখন আপনি ফিল করেন যে আপনি আপনার ছাত্রকে
ফিল্ড ভিজিটের মধ্যে কেন নিয়ে যান? ফিল্ড ভিজিটে এই জন্য নিয়ে যাওয়া হয় যে যাতে ছাত্ররা যা পেন পেপার থেকে শিখেছে, বুক থেকে শিখেছে, মনে করেন একটি শিবসাগরে অনেকগুলো দল রয়েছে, শিব দল, দেবী দল, বিষ্ণু দল, দল সম্পর্কে স্টাডি করা হলো, কিন্তু যখন এই দলগুলো প্র্যাকটিক্যাল গিয়ে দেখা হবে তখন তাদের প্রতিটা সেন্স কাজ করবে এবং তাদের লার্নিংটা বেশি ইনরিচমেন্ট হবে, অর্থাৎ ইনরিচ হবে, ভালোভাবে লার্নিং হবে, তারা কখনো বলবে না। অর্থাৎ লার্নিংয়ের জন্য তাদেরকে অবজার্ভ করে করে, যাতে তারা প্র্যাকটিক্যাল টাচ ফিল করে অবজার্ভ করতে পারে, দেখতে পারে, এই জন্য যে তাদের শিক্ষার যে দেওয়া হচ্ছে তা যাতে ইম্প্যাক্ট ফেলে, অর্থাৎ তার প্রভাব ফেলে, তার শিক্ষাগুলো গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ট্রাভেলিং। আমরা সবাই জানি ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন বলা হয় এই জন্য। তো এই যে এডুকেশন ট্রিপের দ্বারা শিশুদের কি হয়, অবজারভেশন স্কিলস ডেভেলপমেন্ট হয়, শিশুদের রেকর্ডিং স্কিলস ডেভেলপমেন্ট হয়, তারপরে শিশুদের প্রতিটা সেন্সের দ্বারা একটি বস্তুকে যখন তারা অবজার্ভ করবে তখন তাদের মেমোরির মধ্যে, ফিক্সড মেমোরির মধ্যে লং টাইম এই বিষয়বস্তু সম্পর্কে নলেজ থাকবে, অর্থাৎ তাদের আলটিমেট নলেজ এক্সপিরিয়েন্স গ্যাদার হয় অ্যান্ড ইনক্রিজ হয়। তো আমরা দেখতে পাচ্ছি এ টিচার টুক হার ক্লাসরুম অন অ্যান এডুকেশন ট্রিপ টু প্রোভাইড অপরচুনিটি টু চিলড্রেন ফর ডাইরেক্ট অবজারভেশন, অর্থাৎ শিশুদেরকে সুযোগ সুবিধা প্রদান করার জন্য যাতে তারা ডাইরেক্ট অবজারভেশন করতে পারে। বুকের মধ্যে দেখেছে শিবদল, দেবী দল, বিষ্ণু দল, কিন্তু যখন জায়গায় গিয়ে শিবসাগরে গিয়ে দেখবে, পুকুরের পাড়ে যখন দেখবে, তখন ডাইরেক্ট তাদের অবজারভেশন হবে, হ্যাঁ শিবদল এইভাবে হয়, বিষ্ণুদল এইভাবে এই জায়গার মধ্যে রয়েছে, পুষ্করণীর বাম পাশে, ডান পাশে রয়েছে, এগুলি তাদের অবজারভেশন স্কিলের মধ্যে আসবে। এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন ক্রিয়েট হয় যে একজন শিক্ষক তার ওনার শিশুদেরকে নিয়ে উনি ট্রিপে চলে গেলেন, ট্রিপ থেকে আসার পর তাদেরকে আস্কিং করলেন। এই ধরনের আস্কিংকে কি হবে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং হবে, না ইন লার্নিং হবে, অফ লার্নিং হবে, না এজ লার্নিং হবে? তো অ্যাসেসমেন্ট এজ অফ লার্নিং হবে, অর্থাৎ আফটার ট্রিপের পরে যা অ্যাসেসমেন্ট নেওয়া হয়, মূল্যায়ন করা হয়, তা হচ্ছে অফ লার্নিং, অর্থাৎ তা কী শেখানো হয়েছে তা জাজমেন্ট করার জন্য, এভালুয়েট করার জন্য তা নেওয়া হয়। মনে রাখবেন অ্যাসেসমেন্ট এজ লার্নিং, অফ লার্নিং, তারপরে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ইন লার্নিং, এগুলি সবসময় এক্সামের মধ্যে আসে, এগুলি ভালো করে মনে রাখবেন। প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, এই ক্লাসে আলোচনা করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমাদের নেক্সট কোয়েশন, অ্যাকর্ডিং টু কলবার্গ চিলড্রেন অ্যাপ্রোচ থিঙ্কিং অ্যাবাউট রাইট অ্যান্ড রং। আমরা জানি যে কলবার্গ বলেছেন যে রাইট অ্যান্ড রং সম্পর্কে যা থিঙ্কিং করা হয় তাকে বলা হয় মরাল রিজনিং। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা হচ্ছে মরাল রিজনিং, অর্থাৎ মরাল রিজনিং বলা হয় সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করাকে। তাই আমাদের অ্যাকর্ডিং টু কলবার্গ চিলড্রেন অ্যাপ্রোচ থিঙ্কিং অ্যাবাউট রাইট অ্যান্ড রং। তো এই জায়গায় আমরা যদি দেখি কলবার্গের থিওরি আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে কলবার্গ সম্পর্কে আলোচনা করেছিলাম যে কলবার্গ উনি মোরাল ডেভেলপমেন্ট দিয়েছিলেন। আমরা দেখেছিলাম প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, এবং প্রত্যেকটির মধ্যে দুইটি করে স্টেজ দিয়েছিলেন, আমরা আলোচনা করেছিলাম। তো এই জায়গায় আমাদেরকে কী প্রশ্ন করছে, অ্যাকর্ডিং টু কলবার্গ চিলড্রেন অ্যাপ্রোচ থিঙ্কিং অ্যাবাউট রাইট অ্যান্ড রং, তা হচ্ছে অ্যাজ পার দ্য কনটেক্সট। কেন অ্যাজ পার দ্য কনটেক্সট হলো? অর্থাৎ আমরা জানি কলবার্গ উনি দিয়েছেন মরাল ডেভেলপমেন্ট, আর শিশুরা যখন রাইট অ্যান্ড রং সম্পর্কে কী করবে, থিঙ্কিং করবে, তা রিলেটেড টু কলবার্গের থিওরি। আর কলবার্গের থিওরির মধ্যে অ্যাজ পার দ্য কনটেক্সট এই জন্য বলা হচ্ছে যে মোরাল রিজনিংয়ের মধ্যে উনি তিনটি স্টেজ দিয়েছেন, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, এই সবটুকু কিন্তু এই জায়গায় মেনশন করা নয়। তাই ডাইরেক্টলি বলা হচ্ছে যে অ্যাজ পার দ্য কনটেক্সট, অর্থাৎ কলবার্গের যে কনটেক্সট রয়েছে যা উনি বিষয়বস্তু আলোচনা করেছিলেন মোরাল ডেভেলপমেন্টের মধ্যে, এই কোয়েশনটি তার সাথে রিলেটেড, অর্থাৎ ডাইরেক্টলি প্রশ্নের ইঙ্গিত দিয়ে মেনশন করে বলা হচ্ছে। যদি এই জায়গায় মেনশন করা হতো যে মোরাল রিজনিং রাইট অ্যান্ড রঙের মধ্যে যা থিঙ্কিং করা হয় তাকে করা হয় মোরাল রিজনিং বলা হয়, এই কথাটি মনে রাখবেন। তারপর আমাদের কোয়েশন হচ্ছে ইমোশনাল ক্যাটারসিস মিনস, অর্থাৎ ইমোশন যে আমাদের মধ্যে রয়েছে তার মিনস কি? ব্রিঙ্গিং আউট ইমোশনাল রিপ্রেশন মিনস হচ্ছে, আমরা দেখি পূর্বে আমরা দেখেছিলাম ইমোশন, একটি শিশুর মধ্যে তিনটি ইমোশন থাকে, একটি হচ্ছে লাভ, অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার, তিন ধরনের ইমোশন থাকে। আর যখন অ্যাডোলেসেন্সের মধ্যে চলে আসে শিশুরা, তখন তাদের ইমোশন আউটবাস্ট হয়। কখন আউটবাস্ট হয়? যখন তাদের মধ্যে রিপ্রেশন আসে, অর্থাৎ তাদের মধ্যে কি দুঃখ, নিপীড়ন আসে।
রিপ্রেশন কি? তাদেরকে রিপ্রেস করা, অর্থাৎ প্রেস কি হলো দাবানো, আর রিপ্রেশন দুঃখ নিপীড়নকে বোঝানো হয়। অর্থাৎ তাদের ইমোশনাল ব্রিঙ্গিং আউট, বাইরে হয়ে আসে ইমোশনাল রিপ্রেশন। ইমোশনের দ্বারা আমরা কি করি? ইমোশন কি? আলটিমেট ইমোশন হচ্ছে আমাদের মধ্যে যে ফিলিংস রয়েছে, এই ফিলিংসের মধ্যে কখনো দুঃখ আসতে পারে, কখনো ক্রোধ আসতে পারে, কখনো আনন্দ ফিল করতে পারি, এগুলো প্রকাশই আমাদের হচ্ছে ইমোশন। এগুলি হচ্ছে ইমোশন। যদি আমাদের মধ্যে ইমোশন থাকতো না, তাহলে আমাদের ফিলিংস থাকতো না, দুঃখ ফিল করতাম না, আনন্দ ফিল করতাম না, আমাদের কোনো ধরনের অনুভূতি থাকতো না। অনুভূতি হচ্ছে আমাদের ফিলিংস, আমরা সবাই জানি, আর ফিলিংস রিলেটেড টু ইমোশন। ইমোশন আলটিমেট ফিলিংস বলতে পারেন। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ড্যাশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ লার্নিং। লার্নিংয়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কি? তা হচ্ছে স্টাইল অফ লার্নিং। কে কীভাবে শিখছে? আমি পূর্বে বারবার ক্লাসের মধ্যে বলি যে আপনি হয়তো 10 ঘন্টা স্টাডি করেন, স্টাডি করে যা শিখবেন অন্য একজন 2 ঘন্টা স্টাডি করে তা শিখে নেবে। অর্থাৎ লার্নিং স্টাইলের উপর ডিপেন্ড করে আপনার লার্নিং স্টাইল কীভাবে, ওর লার্নিং স্টাইল কীভাবে। হয়তো কেউ মেমোরাইজ করে শিখে, কেউ বুঝে শুনে শিখে, কেউ লং প্রশ্নগুলো মেমোরাইজ করে, কেউ লং প্রশ্নগুলো বানিয়ে তৈরি করে নিজের থেকে লেখে। তা হচ্ছে ক্রিয়েটিভিটির সাথে সম্পর্ক। অর্থাৎ লার্নিং স্টাইল অফ লার্নিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ লার্নিং, এই কথাটি মনে রাখবেন। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ড্যাশ প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে পূর্বে আলোচনা করেছি প্রশ্নটি, যে একজন মানুষের পার্সোনালিটি ডেভেলপমেন্ট কী হয়? তার জেনেটিক আর তার এনভায়রনমেন্ট দুটোটা একসাথে যখন তার আসবে, তখন পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। শুধু জিনগত হবে না, আর শুধু এনভায়রনমেন্ট দিয়ে হবে না। তার আনসার কি আমাদের হচ্ছে ব্লেন্ড অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মিশ্রণ, হেরিডিটি এনভায়রনমেন্টের মিশ্রণ। অর্থাৎ হেরিডিটি হচ্ছে মা বাবার কাছ থেকে যা জিনগত ন্যাচারাল পেয়েছে, আর এনভায়রনমেন্ট হচ্ছে যার নার্চার, অর্থাৎ তার পরিবেশ থেকে পেয়েছে। তারপর আমাদের কোয়েশ্চন হচ্ছে, অ্যাক্টিভিটি বেসড লার্নিং এমফাসাইজ। অ্যাক্টিভিটি বেসড লার্নিং কিসের উপর জোর দেয়? অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই অল স্টুডেন্ট, যাতে সব স্টুডেন্ট সবাই কী করে? অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, অর্থাৎ সবাই যাতে অংশগ্রহণ করে কাজের মধ্যে। যখন সবাই স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এঙ্গেজ হবে, তখন তাদের লার্নিং বেটার হবে। অর্থাৎ এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং এমফাসাইজ দিয়ে জোর দেয় এই অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ অল স্টুডেন্টসের উপরে। তারপর আমাদের শেষ কোয়েশ্চন হচ্ছে, প্রেজেন্স অফ আইডেন্টিক্যাল এলিমেন্ট between already learned skills and new skill results. আমরা দেখেছি অ্যাক্টিভ বেসড লার্নিং এমফাসাইজ, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড লার্নিং কিসের উপর জোর দেয়? তা হচ্ছে দেখেছিলাম অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই অল দ্য স্টুডেন্টস। আমরা দেখেছি ভাইগোটস্কি অ্যান্ড জিন পিয়াজেট, ওনারা কনস্ট্রাকটিভিস্ট। ওনারা কী করেন? যে বাচ্চারা অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের দ্বারা তাদের লার্নিং কী হয় ওনারা বলেছেন। এই জন্য এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলা হয়। অ্যাক্টিভিটি মিনস হচ্ছে কাজের দ্বারা শেখা, অর্থাৎ কাজ কখনই হবে যখন শিশুরা প্র্যাকটিক্যালি তারা কী করবে? পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, তখনই হবে। এর জন্য কী হবে? অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই অল দ্য স্টুডেন্টস। আর যেহেতু ইনক্লুসিভ এডুকেশন চলছে, চাইল্ড সেন্টার এডুকেশন চলছে, এগুলো সবসময় মাইন্ডে রাখবেন। ইনক্লুসিভ এডুকেশন, চাইল্ড সেন্টার এডুকেশন, তখন প্রশ্নের আনসার দিতে ইজি হবে। ইনক্লুসিভ এডুকেশন কী বলছে? সবাইকে নিয়ে শিক্ষা। আর চাইল্ড সেন্টার এডুকেশন কী বলছে? যে শিশুদেরকে প্রাধান্য দেওয়া, শিশুদের বয়সকে, তাদের প্রি নলেজকে অ্যাকসেপ্ট করা। তো এই জায়গায় দেখেন অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই অল দ্য স্টুডেন্টস, সবাইকে নিয়ে, সবার জন্য অ্যাক্টিভ পার্টিসিপেশন হবে, কয়েকজন হলে হবে না, কেননা ইনক্লুসিভ এডুকেশন বলছে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া। তারপর আমরা দেখি নেক্সট আমাদের কোয়েশ্চন, প্রেজেন্স অফ আইডেন্টিক্যাল এলিমেন্ট বিটুইন অলরেডি লার্নড স্কিলস অ্যান্ড নিউ স্কিল রিজাল্টস। পূর্বে আমি বলেছিলাম E.L. থর্নডাইক, এডওয়ার্ড লি থর্নডাইক বলে একজন থিওরিস্ট রয়েছেন। উনি দিয়েছিলেন ট্রান্সফার অফ লার্নিং 4 ধরনের। নাম্বার 1 হচ্ছিল যে জিরো ট্রান্সফার অফ লার্নিং, তারপরে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, তারপরে নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং, অ্যান্ড ফোর্থ হচ্ছে অ্যাবসোলিউট ট্রান্সফার অফ লার্নিং। তো এই জায়গায় প্রশ্নটি যদি আমরা বুঝি, তাহলে দেখবেন এই প্রশ্নটি রিলেটেড টু এই ট্রান্সফার অফ লার্নিংয়ের সাথে, যে E.L. থর্নডাইক, এডওয়ার্ড লি থর্নডাইক যে দিয়েছেন, এই ট্রান্সফার অফ লার্নিংয়ের সাথে সম্পর্কযুক্ত। কীভাবে বুঝিয়ে দিই প্রশ্নটি, আর প্রশ্নটি বুঝলে এই ধরনের প্রশ্নগুলো আপনারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারবেন, আনসারিং করতে পারবেন। প্রেজেন্স মানে উপস্থিত রয়েছে অফ আইডেন্টিক্যাল এলিমেন্ট। আইডেন্টিক্যাল কী হয়? সমবেশী, সমান, অর্থাৎ পূর্বে যা প্রথমে তা। বিটুইন অলরেডি লার্নড স্কিল অ্যান্ড নিউ স্কিল, অর্থাৎ যে অলরেডি শেখা হয়ে গিয়েছে, অর্থাৎ পূর্বে নলেজ যা শেখা হয়ে গিয়েছে তা বর্তমান নলেজ শিখতে সাহায্য করছে, অর্থাৎ বর্তমান নলেজের মধ্যে তা প্রেজেন্স রয়েছে। আইডেন্টিক্যাল এলিমেন্টস অর্থাৎ দুটোটার মধ্যে সমান রয়েছে, যে
পূর্বের যা নলেজ রয়েছে, পূর্বে যা অলরেডি লার্ন শিখেছে, একটি শিশু মনে করেন একটি শিশু পূর্বে যা শিখেছিল তার মধ্যে যা রয়েছে, নতুন স্কিল যা শিখছে তার মধ্যেও তা অবশিষ্ট রয়েছে, অর্থাৎ প্রেজেন্স রয়েছে। অর্থাৎ তার কি হচ্ছে, পূর্বের নলেজ প্রথম যে নতুন নলেজ শিখতে যাচ্ছে তাকে কি করছে, শেখার জন্য সাহায্য করছে, শিখতে সাহায্য করছে। তখন আমরা জানি কি, যখন পূর্বের নলেজ, পূর্বের গ্যাদার করা নলেজ, পূর্বের এক্সপিরিয়েন্স নতুন কোনো নলেজকে অ্যাচিভ করতে, গ্যাদার করতে, নতুন নলেজ জানতে, নতুন কিছু শিখতে সাহায্য করে, তখন আমরা তাকে বলি পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। আর যখন পূর্বের নলেজ নতুন নলেজ অ্যাচিভ করতে কোনো সাহায্য করে না, তখন আমরা তাকে বলি জিরো ট্রান্সফার অফ লার্নিং। আর যখন পূর্বের নলেজ নতুন নলেজ সাহায্য করে না বরঞ্চ ক্ষতি করে, অর্থাৎ পূর্বের নলেজ নতুন নলেজকে অ্যাচিভ করতে বাধা সৃষ্টি করে, তাকে আমরা বলি নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। আর যখন পূর্বের নলেজ প্রথম নতুন নলেজকে অ্যাচিভ করতে, গ্যাদার করতে পুরোপুরিভাবে সাহায্য করে, অর্থাৎ পূর্বে যা শেখা হয়েছিল নতুন নলেজ শিখতে সবটুকু সাহায্য করছে, তখন আমরা তাকে বলি অ্যাবসোলিউট ট্রান্সফার অফ লার্নিং। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের নলেজ নতুন নলেজকে অ্যাচিভ করতে সাহায্য করছে, তা হচ্ছে আমাদের পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। ইএল টন্ডাইক দিয়েছেন, কথাগুলো মনে রাখবেন। তারপর হচ্ছে আমাদের ড্যাশ আর ইনভলভ ইন থিঙ্কিং। থিঙ্কিংয়ের মধ্যে কী কী বস্তু ইনভলভ রয়েছে? থিঙ্কিং আমাদের সর্বশেষ কোয়েশ্চন আজকের। থিঙ্কিং কি? থিঙ্কিং হচ্ছে চিন্তা শক্তি। আমরা যখন থিঙ্কিং করি, যখন আমরা নিজে থেকে ফিল করব, তখন প্রশ্নের আনসার আমাদের ইজি হবে। থিঙ্কিং যখন করি, চিন্তা করি, তখন কি করি? আমরা নাম্বার 1 ইমাজিন করি, কল্পনা করি। কল্পনাকে ইমাজিনেশন বলা হয়, ইমাজিন। অর্থাৎ যখন আমরা কি করি, চিন্তা করি যে আমি যদি রাজা হতাম, আমি যদি এই জায়গায় হতাম, আমি যদি টিচার হতাম, আমি যদি এই সময়টা কাজে লাগাতাম, তাহলে সিটেট পাস করে নিতাম লাস্ট সেশনে, যদি আমি ভালো করে স্টাডি করতাম, যদি স্যারের ক্লাস পূর্বে পেয়ে যেতাম। মনে করেন চিন্তা করছেন আপনি যে যদি ওই স্যারের ক্লাসটা পূর্বে পেয়ে যেতাম, তাহলে লাস্ট সেমিস্টারে বা লাস্টে যে সেশন ছিল ওই সেশনে সিটেট পাস করে নিতাম। আপনি কী করছেন? কল্পনা করছেন, ইমাজিন করছেন। আর ইমাজিনের সময় আপনি যে নিজের সাথে কথা বলছেন তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। আমরা জানি তাকে বলছেন যে বাইগটস্কি সাইলেন্ট ইনার স্পিচ। অর্থাৎ তখন 6 বছরের পর থেকে ডেভেলপমেন্ট হয়ে যায় সাইলেন্ট ইনার স্পিচ। আর আমরা সবাই অ্যাডাল্ট, তো অ্যাডাল্টের তো সাইলেন্ট ইনার স্পিচ থাকবেই, মনে মনে কল্পনা করা, কল্পনার সাথে ল্যাঙ্গুয়েজ রিলেটেড রয়েছে। তো আমরা কি করলাম, প্রথমে একটি চিন্তা করার জন্য কল্পনার প্রয়োজন, আমাদের ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, তারপরে আমাদের কনসেপশনের প্রয়োজন। কনসেপশন কি? আমাদের কি ধারণার প্রয়োজন, কোন বিষয় নিয়ে আমরা চিন্তা করছি। পাগল তো আর চিন্তা করতে পারবে না, পাগল তো একজন যে মানুষের মস্তিষ্ক ঠিক নেই, সে কী করতে পারবে না? চিন্তা করতে পারবে না। চিন্তা করতে হলে একটি ধারণা, আমাদের একটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, একটি কনসেপ্ট নিতে হবে। মনে করেন আপনি সিটেট নিয়ে চিন্তা করছেন, সিটেট নিয়ে আপনি কল্পনা করছেন, সিটেট নিয়ে আপনি কি করছেন? একটি থিঙ্কিং করছেন, তখন সিটেট আপনার হচ্ছে কনসেপ্ট। তো কনসেপ্ট থাকতে হবে, ইমাজিনেশন থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, অ্যান্ড প্রপোজিশন থাকতে হবে, প্রপোজাল থাকতে হবে। কি প্রপোজাল, কি উদ্দেশ্য থাকতে হবে যে আপনি চিন্তা করছেন যদি আমি স্যারের ক্লাসটি পেয়ে যেতাম তাহলে পূর্বে সিটের পাস করে নিতাম। তো আপনার উদ্দেশ্য কি হচ্ছে? আপনার প্রপোজাল হচ্ছে যদি পেয়ে যেতাম তাহলে পাস করে নিতাম, উদ্দেশ্য হচ্ছে পাস করা। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ড্যাশ আর ইনভলভ ইন থিঙ্কিংয়ের মধ্যে কী কী রয়েছে? ইমাজিনেশন, কল্পনা করা, তারপরে ল্যাঙ্গুয়েজ তো থাকবে, ইমাজিন জায়গায় থাকবে, ল্যাঙ্গুয়েজ চলে আসবে, তার হচ্ছে কনসেপ্ট, আপনার একটি বিষয়বস্তুকে নিয়ে তারপরে ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে, তারপর হচ্ছে প্রপোজিশন, একটা উদ্দেশ্য থাকতে হবে। তো আশা করি আজকের ক্লাস থেকে আমরা 10-11টির মতো ক্লাস রিটেন কোয়েশ্চন আমরা সলভ করেছি সিডিপির থেকে 2013 or 14 কোয়েশ্চনস মিলে। তারপর কালকে আমরা 15-16 মিলে কমপ্লিট করে নিব। এইভাবে 17, তারপরে 19, এভাবে গ্যাপ রয়েছে মধ্যে, গ্যাপগুলো ছেড়ে আমরা 24 অবধি পর্যন্ত এইভাবে আমরা 18 থেকে 20টি ক্লাস যদি হয়ে যায় তাহলে সম্পূর্ণ সিডিপির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার ক্লিয়ার হয়ে যাবে, পেপার 1, পেপার 2 এর। আর আপনাদেরকে পূর্বে আমি বলেছি যে প্রশ্নগুলো অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে, এই প্রশ্নগুলো যদি রিপিট হয়, বারবার রিপিট হয় প্রশ্নগুলো, এই প্রশ্ন আর নিয়ে আসবো না। এই জন্য প্রশ্নগুলো কমে আসছে, শর্ট হয়ে যাচ্ছে। অনেক প্রশ্নগুলো দেখা যায় যে রিপিট হচ্ছে, অনেক প্রশ্নগুলো সেম চলে আসছে, অনেক প্রশ্নগুলো একটু ডিফারেন্স কিন্তু তার মিনিং সেম। তখন এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব না। প্রত্যেক একটি ক্লাসের মধ্যে নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব, নতুন কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। তখন আপনাদের বিলকুল A to Z কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সিডিপির, তখন আমি মনে করি মোর দেন 50% আপনাদের কভার হয়ে যাবে, কারণ প্রত্যেকটি সাবজেক্টের সাথে রিলেটেড রয়েছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো আশা করি আজকের ক্লাস থেকে আপনাদের সবার কনসেপ্ট আজকে যা আলোচনা করেছি ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যদি নতুন এসে থাকেন তাহলে ডেফিনেটলি প্রিভিয়াস ক্লাসেসগুলো কমপ্লিট করবেন, কনসেপচুয়াল ক্লাসেস রয়েছে দেখবেন। অনেকে বলছেন স্যার আপনি যদি এবিএস করাতেন, এবিএসের 4-5টি ক্লাসেস রয়েছে দেখবেন, প্লেলিস্টে রয়েছে। বাংলারও ক্লাস করিয়েছি, লাস্ট সেশনের মধ্যে শুধু 1 মান্থ হাতে ছিল, তারপর 1 মান্থ নিয়েও অনেকটা আলোচনা করেছিলাম। অনেকে 100+ মার্ক পেয়েছিলেন এবং আমার সাথে মিটও করেছিলেন। তো এই জন্য আপনাদেরকে বলি এখন অবধি পর্যন্ত সময় রয়েছে 2.5 মান্থ।
15 ডিসেম্বরে এক্সাম হবে। তো আপনারা যদি এখন থেকে স্টাডি শুরু করেন ডেফিনেটলি সবাই 100+ মার্কস নিয়ে কী করতে পারবেন, পাস করতে পারবেন। আর যেহেতু সিডিপি হচ্ছে রিলেটেড টু সাইকোলজি, তাই সিডিপি বোঝা প্রয়োজন, কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন। আর যে ভাষা আপনি কমফোর্টেবল ফিল করেন, যদি হিন্দি ভালো করে বোঝেন, ইংলিশ ভালো করে বোঝেন, আসামিস বোঝেন, যে ভাষা কমফোর্টেবল ফিল করেন ওই ভাষা নিয়ে আপনি শিক্ষা কী করেন, সিডিপি বোঝার চেষ্টা করেন, তখন বুঝতে পারবেন। যেমন বাংলা ভাষা আমাদের সবার মাতৃভাষা, অন্য ভাষায় যদি 10 বার 15 বার একটি ক্লাস দেখেন যা কনসেপ্ট ক্লিয়ার হবে, বাংলা ভাষায় 1-2 বার দেখলেই তা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আজকের ক্লাস থেকে আমরা এতটুকু নিয়ে আলোচনা করলাম। তো আপনারা যারা নতুন ওয়াচ করছেন এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই একটি করে লাইক করবেন, সবার ফিলিং এক্সপ্রেস করবেন কমেন্ট করে, এবং আপনারা বলবেন যদি আপনাদের ক্লাসগুলো উপকারে আসছে, ক্লাসগুলো দিয়ে আপনারা উপকৃত হচ্ছেন, তখন আপনারা কমেন্টে জানাবেন, তখন আমি কন্টিনিউয়াস করব। কেননা যদি আপনাদের মন না থাকে ক্লাসের মধ্যে, তখন তো আমার অফলাইন ক্লাসগুলো যথেষ্ট, অফলাইনে আমার সময় দিলে ভালো হবে। অনলাইনে অনেকে রিকোয়েস্ট করেছেন স্যার যদি দিতেন, তাহলে আমার অনেক দূর থেকে ওয়াচ করি, কেননা দূর থেকে আপনার প্র্যাকটিক্যাল ক্লাসে প্রেজেন্ট হওয়া সম্ভব নয়। তাই তো আপনারা কমেন্ট করে সবাই জানাবেন ক্লাসগুলো কন্টিনিউয়াস হবে বা হবে না। যদি আপনারা কমেন্ট করেন বা পার্সোনালি আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গিয়ে পার্সোনাল কথা বলতে পারেন। তো আপনাদের সবাইকে আমি বলবো আপনারা স্টাডি আরম্ভ করেন, মনে করবেন না যে 2.5 মান্থ রয়েছে কমপ্লিট হয়ে যাবে। অনেক লং একটি সিলেবাস, 4-5টি সাবজেক্ট রয়েছে। আমরা সিডিপি আলোচনা করছি, সাথে ইভিএসও আরম্ভ করে নেব, আজকে থেকেই আরম্ভ করব। ইভিএসের ক্লাস নিয়ে আমি বর্তমানে রিসার্চ করছি, রিসার্চ বেস করে আপনাদের সাথে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। ইভিএস সম্পূর্ণ করব, একসাথে 2টি সাবজেক্ট ক্লিয়ার হয়ে গেলে তারপর আমাদের হাতে থাকবে ম্যাথস অ্যান্ড অলসো, তারপর ম্যাথসের তো কনসেপচুয়াল ক্লাসেস হয়ে গিয়েছে, ম্যাথসের অনলি 15 মার্কস পেডাগজি নিয়ে আলোচনা করব। ম্যাথসের কনসেপচুয়াল ক্লাসেস আমি গ্রুপে শেয়ার করেছি, আপনারা প্লেলিস্টে রয়েছে দেখতে পারেন। ম্যাথসের বিলকুল সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাস যা চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টার যেমন এলসিএম, এইচসিএফ, তারপর কিউব রুট, তারপরে অ্যাভারেজ, ফ্র্যাকশন সবগুলো আলোচনা করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারবেন। প্লেলিস্টে ক্লাসেস রয়েছে, ম্যাথস ক্লিয়ার হয়ে গিয়েছে। ম্যাথসের 15 মার্কস যা পেডাগজি নিয়ে আলোচনা করব, তারপর ল্যাঙ্গুয়েজ 2টি রয়েছে তা নিয়ে আলোচনা করব, তারপর আমাদের সিটেটের কনসেপ্ট বিলকুল ক্লিয়ার হয়ে যাবে, আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।